আমরা দৈনিক পত্রিকাগুলোর প্রধান খবর দেখছিলাম এবং সবশেষ একটু সূত্রে দিচ্ছি দর্শক, সবশেষ যে ছবিটি আমরা দেখতে পাচ্ছিলাম সেটি মূলত যমুনা সেতুর ছবি, যমুনা রেল সেতুর ছবিটি আমরা দেখছিলাম। এবং আমাদের আজকের পত্রিকায় যে খবরটি, যেই সব খবর দেখছিলাম তার মধ্যে মূল যে খবরটি চোখে পড়েছে সেটি হচ্ছে যে সবচেয়ে বেশি যেটি দেখছিলাম যে এখন অর্থনীতি খানিকটা টালমাটাল অবস্থার মধ্যে আছে। এর মধ্যেই আরেকটি খবর যেটি সবার নজর কেড়েছে সেটি হচ্ছে সাগর পথে ইউরোপে যাওয়ার তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশ, যেটি গত বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ একেবারেই শীর্ষস্থানীয় কয়েকটি দেশের মধ্যে ছিল। এর আগেও একবার শীর্ষস্থানে উঠে এসেছিল, গত বছর সেটি খানিকটা কমেছিল, এবছর আবারও বেড়ে একেবারে এক নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। কিন্তু কেন কেন এই পথটি বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি বেছে নিচ্ছে? বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে ভিউজ বাংলাদেশের সম্পাদক রাশেদ মেহেদী যুক্ত হচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। এই যে ইউরোপে যাওয়ার জন্য একটা অবৈধ পথ, সাগর পথ বাংলাদেশের মানুষ বেছে নিচ্ছেন এবং সম্প্রতি বেশ আলোচনায় চলে এসেছে এই বিষয়টি, যে আমরা জানি যে শেরপুরের পুরো একটি গ্রামের যত যুব সম্প্রদায় আছে তাদের বেশিরভাগ এই পথে, অবৈধ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন, যাচ্ছেন এবং অনেক প্রাণহানিও ঘটছে। এবং সম্প্রতি ৮১ জন বাংলাদেশিকে খুব অমানবিক পরিস্থিতিতে থাকা অবস্থায় সাগর থেকে উদ্ধার করা হয়েছে। কেন আমরা আসলে এই বিষয়টিকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছি না এবং কোন পরিস্থিতিতে এদেশের যুব সম্প্রদায় ধরনের একটি পথ বেছে নিচ্ছে? জানানোর জন্য যে কথাটি বলছিলেন যে সাগর পথে যাওয়া, এটা কিন্তু বহু বছর থেকে, মানে আসলে যদি বলি যে গত ৩-৪ দশক ধরেই এই প্রবণতাটা দেখা গেছে। এটা কখনো বাড়ে কখনো কমে, এবং এর মূল কারণ এখন দেখেন, যদি কারণগুলো বলেন তার মানে একটা জিনিস ধরে নিতে হবে যে এই যুব সমাজ যারা যাচ্ছে তাদের আসলে দেশে কর্মসংস্থান সঠিকভাবে হচ্ছে না, কিংবা তারা কর্মসংস্থান পাচ্ছে না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যেই কারণে তারা যাচ্ছে। আবার একটা বিষয় যে এই যুব সম্প্রদায় যাচ্ছে, তাদের আরেকটা কারণ হলো যে তাদের আসলে তাদের মানে কিছু যেই যারা মানব পাচার করে কিংবা যারা আসলে এই যে অবৈধ পথে নিয়ে জন্য প্রলোভন দেয়, এই সিন্ডিকেটটা অনেক বেশি সক্রিয়, এবং সেক্ষেত্রে এই সিন্ডিকেটকে মোকাবেলা করতে সরকারের যে সমস্ত কর্তৃপক্ষগুলো আছে তারা সফল নয়। সেই কারণেই তারা যাচ্ছে। এখানে দুটো কারণ একেবারে স্পষ্ট। আপনার আমরা বারবারই দেখেছি যে আসলে কোন ধরনের যুবকরা যায় বা কারা যায়। খেয়াল করবেন যে একেবারে যে গরিব মানে যারা একদম গরিব তা কিন্তু না। ইউরোপ যারা যাচ্ছে তারা কিন্তু শিক্ষিত লোক, ধরেন ইউনিভার্সিটি থেকে পাশ করেছে এমনও দেখা গেছে। তারাও সেখানে এই দালালদের খপ্পরে পড়ে যাচ্ছে, এবং তারা একবার চিন্তাও করছে না যে আসলে আমরা যে পথে যাচ্ছি সেই পথে গিয়ে আসলে কত বড় ঝুঁকি আছে, কিংবা মানে যেতে পারবে কিনা আদৌ। কারণটা হচ্ছে যে দালালরা এমন ভাবে প্রলোভনটা দেয়। হ্যাঁ, ধরেন একটা সময় আমি বলি যে ৮০-র দশকের দিকে কিন্তু অনেকেই অনেকভাবে চলে গেছে, তখনও কিন্তু অবৈধ পথে গেছে। তখন আহ ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হতো যে এয়ারপোর্ট মানে আপনার আকাশ পথেই তারা যেতে পারতো, গিয়ে সেখানে গিয়ে পাসপোর্টটা ছিঁড়ে ফেলতো, কিংবা এক ধরনের অসহায়ত্ব দেখালে ইউরোপিয়ান কর্তৃপক্ষ তাদেরকে হয়তো কিছুদিন নানান ভাবে তাদেরকে আটক করতো, তারপরে নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা বৈধ হতেন। এবং সেটা বহু মানে হয়েছে, কিন্তু তারা তখন ইউরোপের সরকারগুলোর এক ধরনের উদারনীতি ছিল। এখনো সেই গল্পই শোনানো হয়, কিন্তু বাস্তবতা কিন্তু এখন তা নেই। দালালরা সে গল্প শোনায়, কিন্তু বাস্তবতা কিন্তু এখন তা নাই। এখন ইউরোপের দেশগুলো খুবই কঠোর। আপনার তারা কোনোভাবেই এখন আর ইয়ে করেন না, একদম এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাতে ইয়ে করেন, যে কারণে আসলে আকাশ পথে আর নেওয়া হয় না। এখন কি করে, ওই সমুদ্র পথে নিয়ে যায়। তো এই পথে যে আসলে যাওয়ার কোনো সুযোগ নাই, এবং যে বিপদ সংকুল সমুদ্র পথ পাড়ি দিতে হবে সেটা সম্পর্কে আমাদের এখানকার লোকজনের মানে ধারণাটা কম। দালালরা ওই সুযোগটা নেয়। তারা বলে যে না, এটা এমন কোনো কঠিন বিষয় না। এমনও বলা হয় যে মরিশাস কিংবা ওই সমস্ত আপনার আরো বেশ কিছু উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনে তেড়ে যেতে বেশিক্ষণ সময় লাগে না, এই ১.৫-২ ঘন্টা। দ্যাট মিনস আপনার হচ্ছে যে ওই মাওয়া ঘাট পার হওয়া কিংবা চারিচা ঘাট পার হওয়া, এরকম বলে দেয়।
যেই কারণে হচ্ছে সমস্যাটা যে আসলে আপনার মানে একটা এইরকম একটা আধুনিক বিশ্বে যখন আমরা বাস করছি এত তথ্যের মধ্যে, তখন আসলে এখানে সমুদ্র কতটা বিপদ সংকুল সেই তথ্যটিও কিন্তু আমাদের এই যে বলুন শেরপুর বা অন্যান্য এলাকার মানুষের মধ্যে আসলে সঠিকভাবে নাই। এবং আমাদের সরকারের পক্ষ থেকে যে সমস্ত তথ্যগুলো জনগণকে উদ্বুদ্ধ করা উচিত যেভাবে যাবেন না, সেটা খুব বেশি দেখা যায় না। বরং আপনি শুধুমাত্র ইউরোপ বলছেন কেন, আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই যে আপনার একটা উদাহরণ দিই আমি, ইন্দোনেশিয়াতে আমাদের কিন্তু অনেক তারা এই মাঝখানে আপনার 16-17 সময় দিকে তারা নো ভিসা দিয়েছিল। অর্থাৎ আপনি ইন্দোনেশিয়া ঢুকতে গেলে জাকার্তা এবং বালিতে আপনার কোন রকম ভিসা লাগবে না, শুধু পাসপোর্ট থাকলে হবে। এখন দেখেন সেটা কিন্তু তারা উইথড্র করেছে। কারণ কি, যেই এই সুবিধাটা দিল সঙ্গে সঙ্গে এখানকার যে মানব পাচার গোষ্ঠী সক্রিয় হয়ে গেল। তারা বালিকে একটা রুট হিসেবে ব্যবহার করে আপনার তার মধ্যে দিয়ে তারা অস্ট্রেলিয়া কিংবা হচ্ছে আপনার মালয়েশিয়াতে লোক পাচার করার নানান ধরনের জন্য ইন্দোনেশিয়াতে কয়েক দফায় আপনি সেখানে এই সমস্ত গ্রেপ্তার হলো। এখন তারপরে কিন্তু আমাদের সেই মানে যে যে ভিসা সুযোগ সুবিধাটা বাতিল করে দেওয়া হলো। এখন আপনার ইন্দোনেশিয়াতে গেলে ভিসা, এবং সেটা খুব কঠোর পরীক্ষা তার যাচাই করে ভিসা দিচ্ছে। তাহলে আমরা কিন্তু দেখেন পুরো একটা বাংলাদেশের মানুষের জন্য আমরা যখন মাঝে মাঝেই বলি যে আমাদের বিভিন্ন জায়গায় মানে পিপল টু পিপল কানেক্ট করার জন্য, আমাদের অন্য জায়গায় বিনিয়োগ সুবিধা বাড়ানোর জন্য, ট্যুরিজম করার জন্য, আমরা কিন্তু সেটা পারলাম না। মানে ইন্দোনেশিয়ার মতো দেশও আমাদের অনেক মানে ভিসা মুক্ত প্রবেশের সুবিধা দিয়ে সেটা বাতিল করেছে। একটাই কারণ, আমাদের দেশের মানব পাচারকারীরা এই ইস্যুটাকে ব্যবহার করার চেষ্টা করেছে। আর প্রশ্ন হচ্ছে যে সরকার যখন বারবারই বলে যে, দেখা যায় যে আমরা মাঝে মধ্যে যে প্রবাসী কল্যাণ বৈদেশিক সংস্থার মন্ত্রণালয় আছে, তারা কিছু কিছু ছোটখাটো এখানে সেখানে প্রচারটা করে। এবং আপনার তাদের যে বিএমইটি বা প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে, হ্যাঁ, সেগুলো তো দুই একটা বলে, কিন্তু কার্যকর ভাবে এটাকে বিস্তৃত আকারে সবাইকে বলা বোঝানো তাও কিন্তু হয় না। এবং এই যে বিএমইটি প্রশিক্ষণ নিয়েও কিন্তু অনেক জায়গায় আছে যে অনেক আপনার যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্কিল বলে, আসলে সেটা একদিন মানে আপনার যতটুকু দেয় তা হয় দেওয়া হয় না। অনেকেই সেখানেও টাকা দিয়ে এরকম সার্টিফিকেট কিনতে পায়, এমন খবরও কিন্তু একাধিকবার পত্রিকায় এসছে। প্রশ্ন হচ্ছে যে আপনি যদি সেখানে এই প্রশিক্ষণের ব্যবস্থা যথাযথ না করেন, সেখানে এই বিদেশ ভ্রমণ সম্পর্কে সঠিক তথ্য না দেন, তাহলে মানুষ জানবে কেমনে? ফলে এই নানানগুলি এর কারণে কিন্তু আসলে ইউরোপে এখন এটা বাড়ছে। এবং ইদানিং এক ধরনের যেটা আমি বলি যে অর্থনীতির একটা বাংলাদেশে যে অবস্থাটা দাঁড়িয়েছে, সত্যিকার অর্থে যে আমরা আমাদের যে পুরো শিক্ষা ব্যবস্থা আমরা এখন রেখেছি, এই শিক্ষা ব্যবস্থায় প্রচুর বলছি শিক্ষিত, কিন্তু আসলে শিক্ষিত না। মানে আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা অদক্ষ জনশক্তির পরিমাণ ব্যাপকভাবে বাড়ছে। এবং আমরা কখনোই আসলে এই যুগের সঙ্গে তাল মিলিয়ে যে কারিকুলামটা করা দরকার সেটা চিন্তা করছি না। এখন যেভাবে টেকনোলজিতে অ্যাডভান্সমেন্ট হচ্ছে, সেইখানে দেখা যাচ্ছে আমাদের যখন সায়েন্স পড়ানো হচ্ছে, একেবারে বেসিক সায়েন্স পড়ানো হচ্ছে। অথচ ইন্টারমিডিয়েট আসলে ওই বেসিক সায়েন্স আর দরকার নাই। আপনার হচ্ছে জব মার্কেটের যে চাহিদা সেই অনুযায়ী আপনাকে অ্যাপ্লিকেশন সায়েন্স বা এখন যে সমস্ত নতুন টেকনোলজি আসছে তার উপরে একটি ডিগ্রি দেবেন, সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। ফলে আবার এমন কিছু সাবজেক্ট রাখা হচ্ছে যেগুলো পড়ার কোনো মানেই নেই এখন এই সময়কার অর্থে। যে আপনার একেবারে এই সময়ের সঙ্গে কর্মবাজারের সঙ্গে ইরিলেভেন্ট কিছু সাবজেক্ট বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো পড়া হচ্ছে, সেগুলো পড়ছে। তারা কি করবে আসলে? তাদের কিন্তু কর্মসংস্থান বা শ্রমবাজার বা আপনার বাংলাদেশের কর্মবাজারে প্রবেশের সুযোগ থাকছে না, খুবই কম পাচ্ছে। এই বাংলাদেশে একটা অদ্ভুত অবস্থা, একদিকে আপনি প্রচুর আপনার শিক্ষিত পড়ে আছে, তার চাকরি পাচ্ছে না। অন্যদিকে আবার বড় বড় প্রতিষ্ঠানগুলো যোগ্য এবং দক্ষ লোক পাচ্ছে না চাকরি দেওয়ার জন্য। অনেক লোক আছে চাকরি প্রার্থী, কিন্তু আপনি দক্ষ এবং যোগ্য লোক যখন কেউ চাকরি দিতে যায় খুব কঠিন, খুঁজে পাওয়া যায় না একজন স্কিল পাওয়া। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এই সংকটটা বাড়ছে। প্রথমত আপনার একটা আপনার যে সমস্ত লোক আমাদের যে এই যে শিক্ষা ব্যবস্থাটা আছে, তার মধ্যে একটা জিনিস আনতে হবে, সেটা শর্ট টার্ম এবং লং টার্ম। যে আপনার প্রথমে ইন্টারমিডিয়েটের সময়ই আপনার সাবজেক্টগুলো আমরা বেছে দিতে হবে, যেন আপনার এমন একটা শিক্ষা ব্যবস্থা তারা চুজ করতে পারে যেটা তার বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হবে কর্মসংস্থানের মতো ওইরকম একটা সাবজেক্টকে নিয়ে। আবার যদি তা না হয়, সেখান থেকে সে একটা কর্মসংস্থানের দিকে চলে যেতে পারে। এবং আমাদের যে ডিপ্লোমা কোর্স গুলো আছে, সেখানেও কিন্তু দেখেন আজ যুগের সঙ্গে তাল মিলিয়ে যেভাবে ডিপ্লোমার কারিকুলাম চেঞ্জ করা দরকার, সেটাও করা হয়নি। এটা টোটাল কিন্তু অ্যাপ্রোচই চেঞ্জ করতে হবে। আমাদের যে সমস্ত সাবজেক্টগুলো এখন প্রয়োজন নাই, যেগুলো ইরিলেভেন্ট, সেগুলো নানান ধরনের আপনার মূল্যবোধ, নানান ধরনের আপনার এই সমাজে অস্ত্র দিতে পারে, এই সমস্ত চিন্তা করে এই সমস্ত সাবজেক্ট রাখা যাবে না। ওই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে আমাদেরকে একটা যুগোপযোগী জায়গায় যেতে হবে, যে আমি এখন কোন ধরনের শিক্ষায় আমার এই প্রজন্মকে শিক্ষিত করব। যারা বেসিক পড়তে চায় পড়বে, কিন্তু আপনার
ইউনিভার্সিটির সাবজেক্টগুলোর কাঠামোর মধ্যে সেভাবে রাখতে হবে যে এই সাবজেক্টগুলোর অ্যাপ্লিকেশন একটা সময় কিন্তু হয়েছে, অ্যাপ্লাইড ফিজিক্স এসছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এসছে না? কিন্তু এখন যদি আমি বলি যে সমস্ত অ্যাডভান্স টেকনোলজির উপরে যে স্কিল জনগণের কথা আমরা বলছি, জ্ঞান ভিত্তিক সমাজের কথা বলছি, তার এখন কিন্তু হচ্ছে বেসিক্যালি আপনার বিপিও, তারপরে হচ্ছে আপনার এপিআই, এই সমস্ত মানে যেটাকে আমরা বলছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলোকে আমরা বলছি, এর উপরে কিন্তু আপনার একটা উচ্চশিক্ষা এখন অনেক জায়গায় দেওয়া হচ্ছে, আমাদের কিন্তু সেগুলো শুরু করা উচিত, বাট আমাদের এখানে কিন্তু নাই। এবং এমনকি এগুলোর উপরে যে একটা ছোটখাটো প্রশিক্ষণের ব্যবস্থা করা, সেটা কিন্তু অনেক বেশি সেশন নাই, প্রাইভেট কিছুই আছে সেখান থেকে নানানভাবে নেয়, এবং সেটা অনেক বেশি টাকা দিয়ে করতে হয়। তারপরে আপনার সরকারি পর্যায়ে থেকে যে সমস্ত বলা হয়েছে যে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আধুনিক প্রযুক্তির উপরে, সেই প্রশিক্ষণগুলো আসলে কতজন পেয়েছেন সেটা নিয়ে কিন্তু এর আগে মানে যদি পেয়ে থাকতেন অনেক বেশি মানুষ, এখন তো ঘরে বসে অনেক টাকা ইনকাম করা যায়, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন, অনলাইনে করেন, তারা সেদিকে না গিয়ে কেন এই বিদেশ পথে যাচ্ছেন? তখনই কিন্তু আসলে প্রশ্নটা ওঠে যে ওই প্রশিক্ষণগুলো কতটা যথাযথ ছিল। সেই কারণেই এখন এই মানে আপনার বারবার এই যে ইউরোপের এটা ইয়ে হচ্ছে। আরেকটা যেটা বলছিলাম যে আপনি যখন সরকারের যে এই যে মানব পাচার সিন্ডিকেট, যারা আসলে যে সমস্ত রিক্রুটিং এজেন্সি আছে, যে সমস্ত আপনাদের এখানে ইয়ে আছে, ওরা যেভাবে গোটা দেশে একটা তাদের দালাল নেটওয়ার্ক তৈরি করেছে, সেই তার বিপরীতে সরকারি যে সমস্ত সংস্থাগুলো আছে তাদের কিন্তু আসলে সেই নজরদারি খুবই কম। এই দালাল সিন্ডিকেট বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেক্ট করছে, কারণ এটা অত্যন্ত লাভজনক ব্যবসা তাদের কাছে, বিপুল টাকা দিয়ে যাচ্ছে। এবং এটাও বলা হচ্ছে না যে আপনি যে 10 লাখ 20 লাখ টাকা দিয়ে ইউরোপে যেতে যাচ্ছেন, ওই টাকাটা বাংলাদেশে যদি আপনি রাখেন, সেটা যদি বাংলাদেশে রেখে ছোটখাটো ব্যবসা দিয়ে শুরু করেন, সেটা আপনার জন্য অনেক বেশি লাভজনক। এই জায়গাটাও আসলে গভর্নমেন্টের মেকানিজম কিন্তু সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে পারছে না, ফলে দালাল সিন্ডিকেটের কাছে গভর্নমেন্টের সংস্থাগুলো আসলে এক ধরনের মানে আমার মনে হয় খানিকটা তারা জিম্মি বলা যেতে পারে। এবং যেটি আপনার কথাতে আমি বুঝতে পারছি সেটি হচ্ছে যে দেশের যে সুনাম সেটি রক্ষা এবং দেশের যুব সম্প্রদায়কে এ ধরনের একটি ভয়াবহ অবস্থার মধ্য থেকে ফিরিয়ে আনার জন্য সবার সম্মিলিতভাবে কাজ করাটা জরুরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে ভিউজ বাংলাদেশের সম্পাদক রাশেদ মেহেদী যুক্ত হয়েছিলেন।